গুড ইভিনিং স্টুডেন্টস। জাস্ট এই আগের ক্লাসটাতেই আমরা ফার্স্ট অর্ডার ইকুয়েশনের ক্ষেত্রে যেটা যে কেমিক্যাল রিয়াকশান ফার্স্ট অর্ডার রেট ল ফলো করে চলে তার ক্ষেত্রে একটা রিয়াকশান স্টার্ট হওয়ার ডেফিনিট টাইম ইন্টারভেল পরে সেখানে কতটা রিয়াক্ট্যান্ট পড়ে রয়েছে এবং কতটা প্রোডাক্ট তৈরি হয়েছে সেটা কিভাবে ক্যালকুলেশন করা যায় সেই সংক্রান্ত ভাবনা চিন্তা আমরা করেছিলাম। এবং সেক্ষেত্রে যখন আমরা হচ্ছে যে তার রেট লটা ডিরাইভ করেছিলাম, আমরা বলেছিলাম যে ইট রিকোয়ার সাম অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, এবং সেই কারণে আমরা ওটার বিস্তারিত আলোচনায় ঢুকিনি। এখানে আমরা যেটা হচ্ছে ফার্স্ট অর্ডারের পরে আমরা একটা জেনারেল ডেরিভেশন করছি, ক্যালকুলেশন অফ ইন্টিগ্রেটেড রেট ল ফর এনি রিয়াকশন, nth order reaction. N is a number surely greater than 1 and not necessarily an integer হতেই হবে এমন কোনো দরকার নেই। একদম আমরা ভাবনা চিন্তা করছি। তো এখানে যদি আমরা বলি যে এর ইকুয়েশনের হচ্ছে যে রেট কীরকম করে বলবো, এই ইকুয়েশনের রেট আমরা রেট বলেছি কি রেট, রেট হচ্ছে কে ইন্টু স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে এ, স্টার্টিং মেটেরিয়াল এ হোল টু দি পাওয়ার এন। এইটা হচ্ছে আমার বিক্রিয়ার রেট। ভালো, এবার এই রেট এর অর্থ হচ্ছে আমরা যেহেতু হচ্ছে এই বিক্রিয়াতে আমরা দেখেছি আমাদের এই বিক্রিয়াতে স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে এ, কাজেই আমরা এটা বলতেই পারি যে এই যেটা আমরা রেট বলে যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে আমার স্টার্টিং মেটেরিয়াল কি রেটে ডিসঅ্যাপিয়ার করবে আমার সিস্টেম থেকে, সেটাই হচ্ছে আমার এই বিক্রিয়ার রেট। ফাইন, তাহলে যেহেতু হচ্ছে যে আমার স্টার্টিং মেটেরিয়াল এ অ্যান্ড এ ইজ ডিসঅ্যাপিয়ারিং, সো উই উইল ইউজ দিস মাইনাস সাইন, this minus sign. So minus dA dt, this dA dt, this is the dA dt. dA dt is the rate of change in the concentration of A with time. This dA dt, what is the significance of this term dA dt? What is dA dt? dA dt is the rate of change of concentration of A with time. This is the term dA dt, and we know that as A is the reactant, A is the reactant, so rate of change of concentration of A with time, this is surely negative. This is negative. But we know the rate of a reaction cannot be a negative term. A rate of a reaction cannot be a negative term. এই আবার ভাবো একটু, আচ্ছা রেট অফ দ্য রিয়াকশান নেগেটিভ যদি আচমকা কেউ একটা বলে বসে যে আচ্ছা রেট অফ দ্য রিয়াকশান নেগেটিভ, তাহলে আমরা কিভাবে ব্যাপারটাকে হচ্ছে যে ডিল করতে পারি? জাস্ট থিঙ্ক এগেইন, যে আমরা এতক্ষণ ধরে বলে আসছি বারবার যে রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ এ উইথ টাইম ইজ নেগেটিভ, এবং যেহেতু হচ্ছে যে আমরা জানি যে হচ্ছে যে এই টার্মটা একটা নেগেটিভ টার্ম, কিন্তু হচ্ছে যে যেহেতু রেট অফ দ্য রিয়াকশান, দিস ইজ রেট অফ দ্য রিয়াকশান, রেট অফ দ্য রিয়াকশান কান্ট বি এ নেগেটিভ টার্ম, সেই জন্য আমরা কি করেছি, দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস নেগেটিভ সাইন, যে যেহেতু ডিএ ডিটি ইটসেলফ ইজ নেগেটিভ, আমরা আগে একটা নেগেটিভ সাইন বসিয়েছি। কেন বসিয়েছি? সো দ্যাট দিস রেট বিকামস পজিটিভ।
এবার আমরা যেখানে ছিলাম, একটা রিয়াকশানকে যদি আমরা বলি যে নেগেটিভ রেট, কি সিগনিফাই করবে? নেগেটিভ রেট কি সিগনিফাই করবে? যে একটা রিয়াকশনের রেট হয়ে গেছে নেগেটিভ। আমাদের একটু ভাবনা চিন্তাটাকে, খুব কঠিন কিছু না, জাস্ট একটু তলিয়ে ভাবলেই বোঝা যাবে যে আমরা রেট সম্বন্ধে যে আলোচনাটা করি, সেই রেট সম্বন্ধে আলোচনা সবসময়ই হচ্ছে আমরা রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে এই কথাটা ভেবেচিন্তে আলোচনা শুরু করি। কোনো একটা জায়গাতে যদি কোনো একটা রিয়াকশনের রেট নেগেটিভ হয়ে যায় কোনোভাবে, সেটা ইন্ডিকেট করবে দ্যাট reaction is not actually taking place in the forward reaction. That is, whenever there is a negative rate, that means this is a reverse reaction. Okay, so this is the significance. Anyway, so this is our equation, minus dA dt equals to K a to the power n. So what we are doing, we are just bringing the terms containing a together. dA by a to the power n equals to minus k dt. এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল অবস্থায় রয়েছে ইকুয়েশনটা। দিস ইজ আওয়ার ইকুয়েশন ইন দ্য ডিফারেন্সিয়াল স্টেজ। এবার আমরা কি করব? এবার আমরা এটাকে ইন্টিগ্রেট করব। এই ইন্টিগ্রেট করার সময় ভালো করে ভেবেচিন্তে দেখো, কঠিন কিছু না। তোমরা যারা ইন্টিগ্রেশন জানো, দ্যাট ইজ ভেরি সিম্পল, জাস্ট নাইস থ্রু ওয়াটার ফর ইউ। যে আমরা এই যে একটা ইকুয়েশন নিয়ে ডিফারেন্সিয়েশন আছে, এটার ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে? ডেফিনিট ইন্টিগ্রাল তো একটা লিমিট আছে। লিমিটটা বোঝা খুব কঠিন না। যখন টাইম 0, concentration of the reactant is A0, and যখন টাইম t, তখন কনসেন্ট্রেশন হচ্ছে AT। তাহলে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে বাইরে এসে গেছে। এবারে হচ্ছে ডিটি আছে এখানে, ডিটিকে আমি ইন্টিগ্রেট করব ইন দ্য রেঞ্জ 0 to t, আর হচ্ছে ডিএ বাই এ টু দি পাওয়ার এন, এটাকে ইন্টিগ্রেট করব ইন দ্য রেঞ্জ A0 থেকে AT। এবারে যদি হচ্ছে যে আমাদের ভাবনা চিন্তার মধ্যে বিষয়টা থাকে, আমরা একটা যখনই একটা ইন্টিগ্রেশন করি, ইফ ইউ জাস্ট কুড কাইন্ডলি রিকল, আমাদের খেয়াল পড়বে কিনা জানি না, মনে থাকার কথা যে আমরা এই রকম একটা ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx কি হয়েছিল মনে করার চেষ্টা করো। x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, দিস ওয়ান। এইটা ছিল আমাদের ফর্মুলা। x টু দি পাওয়ার n dx কে ইন্টিগ্রেট করলে প্লাস হচ্ছে একটা c, c ইজ আ কনস্ট্যান্ট, আমরা জানি এটা c হচ্ছে একটা কনস্ট্যান্ট। এবার এটা যখন আমরা হচ্ছে যে এখানে দেখো, এখানে n তো না, এখানে n দেওয়া ছিল, এখানে বেসিক্যালি dA বাই a টু দি পাওয়ার n, তার মানে কি, তার মানে এটা হচ্ছে বেসিক্যালি মাইনাস n, তার মানে এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে মাইনাস n। তাহলে x টু দি পাওয়ার মাইনাস n যদি এখানে বসিয়ে দিই, দেখো কঠিন কিছু হবে না, মাইনাস n বসিয়ে দিলাম। মাইনাস n বসিয়ে দিলে কি পেয়ে গেলাম এখানে আমি পেয়ে গেলাম হচ্ছে মাইনাস পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে 1/1 মাইনাস n, 1/1 মাইনাস nটা এখানে নিলাম, আর x টু দি পাওয়ার 1 মাইনাস n মানে 1 বাই করে দিলে 1/a টু দি পাওয়ার n মাইনাস 1,
ভালো করে বুঝে নাও, সমস্যা কিচ্ছু নেই। এবার তার লিমিটটা আমরা এখানে বসিয়ে দিয়েছি উপরে নিচে, এই হচ্ছে ইকুয়ালস টু মাইনাস কেটি। তাহলে কিচ্ছু না, শুধুমাত্র এবার এই এটির ভ্যালু বসালাম আর হচ্ছে এ জিরোর ভ্যালু বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা আমাদের যে ইকুয়েশনটা করার ছিল সেটা পেয়ে গেলাম। এইটা হচ্ছে আমাদের nth অর্ডারের ইকুয়েশন ফর nth অর্ডার। এবার nth অর্ডার যখন আমরা এটা পেয়েছি, আমাদের পক্ষে খুব কঠিন কিছু হবে না, এনের জায়গায় 2 বসিয়ে দিয়ে আমাদের ভাবনা চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়া ফর সেকেন্ড অর্ডার। এবার এরপরে যেটা হচ্ছে যে আমরা একটা স্পেশাল কেস আলাদা করে ক্লিয়ারলি ফর দ্য অ্যাডভান্সড স্টুডেন্টস আমরা দেখছি। এইটা একটা ঘটনা, দেখো এইরকম একটা ইকুয়েশন পাওয়া গেছে। আমরা আগেই বলেছিলাম যে অর্ডার অফ দ্য রিয়াকশান ক্যান বি আ ফ্র্যাকশন, এটা হাফ টু দি পাওয়ার হাফ এসছে গল্পটা। এটা হাতি ঘোড়া কঠিন কিন্তু কিছু নয়, বারবার বলছি এটা হাতি ঘোড়া কঠিন কিছু বিষয় না। আমরা আগেরটাতে হচ্ছে টু দি এন দিয়েছিলাম, যেটা এনের জায়গাতেই এখানে হচ্ছে আমরা হাফ বসিয়েছি, আর কিচ্ছু আলাদা নেই, আর কিচ্ছুই আলাদা নেই। সেইখান থেকে দাঁড়িয়ে একইভাবে আমাদের হচ্ছে যে আমরা ইন্টিগ্রেশন করছিলাম ডিএ বাই এ টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু মাইনাস কে ডিটি। আমরা আবার শুরু করেছি একইভাবে ইন্টিগ্রেশন করব 0 থেকে টি, আর ওদিকের লিমিটটা হচ্ছে এ 0 থেকে এটি। তাহলে 1 মাইনাস এনের জায়গায় হাফ, এটাও হচ্ছে হাফ মাইনাস 1 হলো। এবার এই ইকুয়েশন করে কঠিন কিছু না, আমরা এসে পৌঁছে গেছি এই জায়গাতে। এটা হচ্ছে আমরা যে একটা রিয়াকশানকে দেখেছিলাম, যেটা হচ্ছে ক্লিয়ারলি যেটা হচ্ছে ফ্র্যাকশনাল অর্ডার হচ্ছে হাফ, সেই ইকুয়েশনটাকে আমরা কি করে হচ্ছে যে তার ইন্টিগ্রেটেড রেট ল বার করা যায়, সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবারে আমরা আর একটা জিনিস দেখব, যেটা আমাদের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্যারামিটার আমাদের যে কোনো একটা রিয়াকশান ভাবার ক্ষেত্রে। আমরা কোনো একটা রিয়াকশান কতটা ফাস্ট কতটা স্লো, এটা বলার জন্য আমরা তার রেট কনস্ট্যান্টের মানটা উল্লেখ করতে পারি। ফাইন, তবু আমাদের কিছু হ্যাবিট আছে। হ্যাবিট কীরকম, যে রেট কনস্ট্যান্ট ইউজুয়ালি তার নানা রকম ইউনিট নিয়ে হাজির হয়, কখনো সেকেন্ড ইনভার্স, কখনো মোল সেকেন্ড, সব মিশিয়ে কোনো একটা কমপ্লেক্স ইউনিট। এবং সেই কারণে কোনো একটা রিয়াকশানের যদি আমার পরিষ্কার কথা হচ্ছে যে দুটো রিয়াকশানের যদি আমাকে অর্ডার মানে রেট কত কম্পেয়ার করতে বলা হয়, কোনটা ফার্স্ট কোনটা স্লো, এবার দুটো রিয়াকশানের মধ্যে একটা হচ্ছে ফার্স্ট অর্ডার, একটা সেকেন্ড অর্ডার, তো সেখানে আমার পক্ষে কিন্তু কম্প্যারিজন করতে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। কেন? কারণ দুটো আমরা আগে বারবারই বলেছি, প্রত্যেক ক্লাসেই বলছি যে হোয়েন এভার গোয়িং টু কম্পেয়ার টু প্যারামিটার্স, টু টার্মস, so two quantities wherever we are going to compare, তাদের ইউনিট এক হতে হবে, নইলে ভাবনা চিন্তা করে কিছু বের করা যাবে না। দুটো ইউনিট এক হতে হবে। অ্যান্ড উই ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারের রেট কনস্ট্যান্টের ইউনিট এক হবে না, ফ্র্যাকশন হলেও আলাদা হবে। সেই জন্য আমরা একটা জিনিস বারবার কাজে লাগাই, সেটা হচ্ছে হাফ লাইফ। এই হাফ লাইফ টার্মটা আমরা
একদম প্রথমে যখন এসেছিল দেখেছিলাম, ইফ ইউ কুড রিকল, ইন কেস অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ নিউক্লাইড, সেটা একদম স্টার্টিংয়ে তার কনসেন্ট্রেশন যতটুকু ছিল, একটা ডেফিনিট সময় পরে গিয়ে তার হচ্ছে যে কত হাফ লাইফ বা অর্ধেক হয়ে যাওয়ার জন্য কতটা সময় লাগবে, এই টাইমটাকে আমরা বলেছিলাম হাফ লাইফ। এবার আমরা আমাদের যে সেকেন্ড ইকুয়েশনটা আছে, এই সেকেন্ড ইকুয়েশনটা থেকে যদি হাফ লাইফ বার করতে চাই, তাহলে কি ঘটবে? হাফ লাইফে কি ঘটে? হাফ লাইফ যেটা বলছি, হাফ লাইফ তো হাতি ঘোড়া কিছু না। হাফ লাইফ মানে হচ্ছে যে আমার, যেটা আমি বলেছি, কনসেন্ট্রেশন অ্যাট এ টাইম টি, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে আমার যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই টু। এইটা হচ্ছে আমার হাফ লাইফের রিকোয়ারমেন্ট, যে যখন গিয়ে আমার concentration of the reactant will be exactly half or 50% of the initial amount of reactant present, initial concentration of the reactant, সেটাকে আমরা বলবো হচ্ছে হাফ লাইফ। তো এই ইকুয়েশন কঠিন কিচ্ছু না, আমরা ইকুয়েশনটা জানি, আমরা এখানে এই ইকুয়েশনটা দেখেছি, এই ইকুয়েশনটাকেই তুলে এনে বসিয়েছি। বসিয়ে খালি এই টি এর জায়গাতে টি হাফ করে দিয়েছি। আর টি এর জায়গায় টি হাফ করে যে সুবিধাটা হয়েছে, টি এর জায়গায় টি হাফ করে যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা ওই এ জিরোর জায়গায় এটি, যেটা এটির জায়গায় এ জিরো মাইনাস এ জিরো বাই টু বসাতে পেরেছি। অর্থাৎ এটা আলটিমেটলি এ জিরো বাই টু এন মাইনাস ওয়ান বসিয়েছি। বেশি কিছু জিনিস আর আমাদের করার নেই। এইখানে এটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে হচ্ছে ওয়ান, তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কে এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই এ জিরো এন মাইনাস ওয়ান। জাস্ট আমাদের এই ব্যাপারটাকে সিম্পল যোগ বিয়োগ করলেই আমরা এই টার্মটাতে এসে পৌঁছচ্ছি, এবং তাহলে সেখান থেকে আমরা টি হাফ সম্বন্ধে একটা কিন্তু ধারণা এখানে পেয়ে গেলাম। টি হাফ কাকে বলবো, টি হাফ সম্বন্ধে আমরা একটা কিন্তু কংক্রিট একটা আইডিয়া কিন্তু পেয়ে গেলাম, এটা হচ্ছে হাফ লাইফ অফ দ্য ইকুয়েশন। এবারে একটু জিনিস হচ্ছে যে বলে নেওয়ার, কঠিন কিচ্ছু না, এই জিনিসটা দেখেই যেটা বুঝতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে ওই এ জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা কি আছে ওপরে, কি আছে, এটা একটা জিনিস কি আছে কে প্রাইম, এটা কিন্তু আছে ওপরে কি আছে কে প্রাইম, এটা কিন্তু কে নয়, কিন্তু দিস ইজ কে প্রাইম। কে প্রাইম কি? কে প্রাইম হচ্ছে যে এখানে এই যে কে আছে, কে একটা কনস্ট্যান্ট, তার সাথে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এই এন মাইনাস ওয়ান, এই গোটাটা মিলে এই গোটাটাকে আমরা বলেছি হচ্ছে কে প্রাইম, নতুন একটা কনস্ট্যান্ট। ফাইন, এবার এটা অফকোর্স বুঝতেই পারা যাচ্ছে যে আমাদের এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কাছে একটা জিনিস অ্যাটলিস্ট পরিষ্কার, যে যখন আমার রিয়াকশানটা ফার্স্ট অর্ডার, এ টু দি পাওয়ার জিরো এন মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার জিরো এন মাইনাস ওয়ান, n equals to 1, that is n minus 1 equals to 0, অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে কিন্তু কি আসছে, t half equals to
কে প্রাইম। এইটা একটা আমাদের জেনে নেওয়ার মতো বিষয়, বুঝে নেওয়ার মতো বিষয়, অ্যাপ্লিকেবল ফর ফার্স্ট অর্ডার রিয়াকশান অনলি। ফার্স্ট অর্ডার রিয়াকশানের জন্য এটা কাজে লাগছে। ফাইন। টি হাফ ইকুয়ালস টু কে প্রাইম। অর্থাৎ এখান থেকে আমাদের কাছে একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস এলো, যেটা আমরা আলোচনায় রাখবো, যে হাফ লাইফ ক্যালকুলেশন করার ক্ষেত্রে যখন হচ্ছে যে আমার রিয়াকশানটা ফার্স্ট অর্ডার, সেই হাফ লাইফের ওপরে কিন্তু আমার ইনিশিয়াল অ্যামাউন্ট অফ দ্য রিয়াক্ট্যান্ট, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টের কোনো ভূমিকা নেই, অন্য প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আছে। অর্থাৎ কোনো একটা রিয়াকশান ফার্স্ট অর্ডার যদি হয়, সেক্ষেত্রে তার হাফ লাইফ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করবে না। এই অবধি একটা ধ্যান ধারণা আমরা পেলাম। দেখো হিসাবটা এখানে করেছি, যখন হচ্ছে যে আমাদের এই ইকুয়েশনটা যখন ফ্র্যাকশনাল অর্ডারের জন্য, তখনও আমরা হিসাবটা করতে গেছি এভাবে, টি টু দি পাওয়ার হাফ টু রুট এ জিরো, এখানে যা ইকুয়েশনে ছিল তাই 2 নম্বরে, সেখান থেকে a0/2, সেখান থেকে ক্যালকুলেশন করে এই রকম একটা টার্ম এসে পৌঁছেছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু হাফ লাইফটা প্রপোর্শনাল টু রুট a0, হাফ লাইফ ইজ প্রপোর্শনাল টু রুট a0। অর্থাৎ অ্যামাউন্ট অফ দ্য রিয়াক্ট্যান্ট যত বাড়বে, তার হাফ লাইফ তত বাড়বে। দিস ইজ ভেরি টিপিক্যাল অফ reaction where the reaction order of the reaction is less than 1. This is very unique, I repeat, যে এখানে হাফ লাইফ is directly proportional to root of the initial concentration। অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি বাড়ে, তাহলে হাফ লাইফ বেড়ে যাবে। এটা বারবার দেখার বিষয়, গল্পটা কিন্তু অন্যদের ক্ষেত্রে এরকম নয়। আমরা যেটা বললাম, দেখো বারবার ভালো করে ভেবে দেখো, যে টি হাফ ইকুয়ালস টু কে প্রাইম বাই a0 to the power n-1 when n greater than 1 for second order, third order, 2.5 order, whatever। তখন ঘটনাটা কি ঘটছে? তখন যে ঘটনাটা ঘটছে, যে আমার রিয়াকশনের হাফ লাইফ is, I would not say inversely proportional, but decreases with increase in concentration। এটা হচ্ছে কথা। ইনভার্সলি বলতে গেলে তো আমাকে হচ্ছে যে কে প্রাইম বাই a0 হতে হবে, টু দি পাওয়ার n-1 ইজ দেয়ার। অর্থাৎ আমি যেটা বলতে পারি যে এটা অপোজিং ফ্যাক্টর আছে, যে আমার যত হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন দ্য রিয়াক্ট্যান্ট বেশি হবে, তত হাফ লাইফ কম হবে। এটা একটা ছিল আমাদের অবজারভেশন। অর্থাৎ 10 থেকে 5-এ নামতে যে টাইম লাগবে, 100 থেকে 50-এ তাড়াতাড়ি নামবে। ঠিক আছে, যখন হচ্ছে যে আমার অর্ডার অফ দ্য রিয়াকশান ইজ গ্রেটার দ্যান 1, যখন ইকুয়ালস টু 1, তখন হচ্ছে যে আমার ডিরেক্টলি কে প্রাইমের সাথে হচ্ছে ভ্যালু হচ্ছে টি হাফ। অর্থাৎ আমার কনসেন্ট্রেশনের সাথে কোনো সম্পর্ক নেই। আর যখন আমার ফ্র্যাকশনাল, তখন কিন্তু সম্পর্কটা ডিরেক্টলি প্রপোর্শনাল, বা আরও ভালো বলতে গেলে প্রপোর্শনাল ডিরেক্টলি টু দ্য রুট অফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট যদি বেশি থাকে, তাহলে কিন্তু হচ্ছে যে হাফ লাইফ পৌঁছতে, অর্থাৎ হাফ কনসেন্ট্রেশনে পৌঁছতে, হাফ ওয়ে মার্ক অফ দ্য রিয়াকশান রিচ করতে টাইম বেশি লাগবে। এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারলাম। এই প্যারামিটারগুলো আমাদের হচ্ছে যে ভাবনা চিন্তার মধ্যে থাকবে। আমরা যেখান থেকে আলোচনাটা আগে
ক্লাসে ছেড়েছিলাম আমরা বলেছিলাম যে আমরা সেকেন্ড অর্ডারে ফিরে আসব। সেকেন্ড অর্ডারে দুরকম হতে পারে কিন্তু, একটা হচ্ছে এ থেকে প্রোডাক্ট, আর একটা হচ্ছে এ প্লাস বি থেকে প্রোডাক্ট। এনিওয়ে ইট মে বি এ প্লাস বি প্লাস সি গিভস প্রোডাক্ট, আইদার এ অর বি অর সি। এনিওয়ে হতেই পারে যে তিনটে রিঅ্যাকট্যান্ট দিয়ে প্রোডাক্টে পৌঁছচ্ছি, কিন্তু আমার যে হচ্ছে যে রেট ইকুয়েশান, সেই রেট ইকুয়েশানে হচ্ছে যে আমার তিনটের মধ্যে হচ্ছে যে দুটো আছে বা একটা দুবার আছে, যাই হোক আলটিমেটলি আমরা যেটা পেয়েছি হচ্ছে রেট ইজ কে স্কোয়ার। অ্যান্ড আগে আবার বললাম ওই মাইনাস টার্ম, সেটা হচ্ছে এই নেগেটিভ টার্মটাকে আগেরটা মাইনাস দিয়ে গুণ করে পজিটিভ বানাবার জন্য। আমাদের যে ক্যালকুলেশন আমরা দেখেছি সেই ক্যালকুলেশন থেকে আমরা এইখানে এসে পৌঁছতে পেরেছি, এইখানে এসে পৌঁছতে পেরেছি 1/80 ইকুয়ালস টু কেটি প্লাস 1/0, এই জায়গাটাতে এসে আমরা পৌঁছতে পেরেছি। অর্থাৎ দ্য বিউটি অফ দ্য রিয়াকশান, যেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে যে আমাদের একটা প্রবলেম ছিল, ভালো করে ভেবে দেখো, ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রবলেম ছিল। যদি বলো যে কী প্রবলেম, যে একটু ভালো করে ভাবলেই বুঝতে পারবে যে এই দিস কাইন্ড অফ রিলেশনস ln AT/A0 ইকুয়ালস টু মাইনাস কেটি, একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান, সেই রিয়াকশান দিয়ে তোমাকে বলা হয়েছে যে আচ্ছা তাহলে ভেবেচিন্তে বলো কখন রিয়াকশান শেষ হবে। জাস্ট কোশ্চেনটা ভাবো, এই রিয়াকশান দিয়ে বলা হয়েছে কখন রিয়াকশান শেষ হবে, সেটা তোমাকে খুঁজতে হবে। ফাইন, তো তাহলে কখন শেষ হবে খুঁজতে গিয়ে ln AT/A0 ইকুয়ালস টু মাইনাস কেটি। এবার এটা হচ্ছে যে খুবই একটা স্পষ্ট কথা যে রিয়াকশান শেষ হওয়া মানে কি। রিয়াকশান শেষ হওয়া মানে আমরা যেটুকু বুঝি সহজভাবে, আমরা যেটুকু বুঝি এই দৃশ্য, এই হচ্ছে কথা। রিয়াকশান শেষ মানে তো তাই যে কখন রিয়াকশান শেষ হচ্ছে, তাহলে এটি হচ্ছে 0। এবারে যদি তোমাদের খেয়াল থাকে, আমরা যখন অঙ্ক করতে বসেছিলাম, জাস্ট ভয় পাওয়ার জিনিস না, একবার দেখে নাও গল্পটা, একবার দেখে নাও। হোয়াট ইজ দিস? ইনভ্যালিড ইনপুট। দ্য ক্যালকুলেটর ইজ সেইং ইনভ্যালিড ইনপুট, অর্থাৎ ln 0 বলে কিছু হয় না, ln 0 বলে কিছু হয়ই না। এবং ln 0 কিছু হয় না বলেই আমি আমার এই ইকুয়েশনটা থেকে যদি হচ্ছে যে এটি ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে হচ্ছে টি কত যদি আমাকে কোশ্চেন করে কেউ ফার্স্ট অর্ডারে, আমি কিন্তু বলার মতো জায়গাতে থাকবো না। কারণ ফার্স্ট অর্ডার রিয়াকশানে হচ্ছে ফাইনালি হচ্ছে কখন শেষ হবে রিয়াকশানটা সেটা বলা যাবে না। কেন বলা যাবে না? যদি একটা সিম্পল ভাবনা চিন্তা করি যে ফার্স্ট অর্ডার রিয়াকশানে যেহেতু রিয়াকশানের সাথে হচ্ছে যে হাফ লাইফের সম্পর্কটা ফিক্সড, অর্থাৎ আর ভালো করে বলতে গেলে এই যে হাফ লাইফ অফ দ্য রিয়াকশান, সেটা কিন্তু ওই ইনিশিয়ালি আমি কি পরিমাণ জিনিস নিয়ে হচ্ছে যে কাজ করছি তার ওপরে কিন্তু আমার এই ভাবনা চিন্তাটা একদমই ডিপেন্ড করবে না, হাফ লাইফ ডিপেন্ড করবে না, হাফ লাইফটা ফিক্সড। এবারে আমরা যদি মনে করি, ধরা যাক মনে করছি, কঠিন কিছু না, যে সাপোজ আমরা কোনো একটা স্টার্টিং মেটেরিয়াল
1.000 মোল নিয়ে স্টার্ট করেছি। সো সাপোজ আমাদের হাফ লাইফ আছে, লেট ইট বি 1 আওয়ার। সো আফটার 1 আওয়ার কনসেন্ট্রেশনটা হচ্ছে 0.5 মোল। ফাইন, কনসেন্ট্রেশন বা অ্যামাউন্ট হয়েছে, এবার যেটা পছন্দ হবে বলবে, ভলিউম তো ফিক্সড। আবার হাফ লাইফের 1 ঘন্টা পরে 0.25, 3 ঘন্টা, 4 আওয়ার, 5 আওয়ার, 6 আওয়ার, 7 আওয়ার, 8 আওয়ার, 9 আওয়ার, 10 আওয়ার, 11, 12, 13, 14, 15 and so on. You just keep on doing like this. পুরো জিরোতে আনা যাবে না, পুরো জিরোতে আনা যাবে না। অ্যান্ড এটা কিন্তু একদম একটা ক্যাটাগরিক্যালি এক্সপোনেনশিয়াল কার্ভের বৈশিষ্ট্যই এটা, যে ওটা এক্স অ্যাক্সিসে গিয়ে টাচ করানো যাবে না। ইফ ইউ জাস্ট প্লট কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, তাহলে কিন্তু ওটাকে টাচ করানো যাবে না। জাস্ট মাথায় রাখার ব্যাপার। এবার কি হয়েছে যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের তো আলোচনা চলছিল সেকেন্ড অর্ডার নিয়ে। এইখানেও আমরা এটা বুঝতে পারছি যে A0 যেটা আছে আর হচ্ছে যে এটি যেটা আছে, এটা হচ্ছে যে কনসেন্ট্রেশন আফটার টাইম টি, এটিকে যদি হচ্ছে যে আমার 0 করতে হয়, এটিকে 0 করতে গেলে কিন্তু এই জায়গাতেও একটা সমস্যার ব্যাপার তৈরি হবে। আমরা কিন্তু হিসাবটা দিয়ে ওটাকে পুরোপুরিভাবে সলভ করে ফেলতে পারবো না। এইটা হচ্ছে আমাদের একটা বিষয় বোঝা গেল। হ্যাঁ, এবার এখানে যেটা হচ্ছে যে আগেরটাতে আমাদের মনে করে দেখো যে আমাদের গ্রাফ যেটা প্লট করতে হয়েছিল, ইফ ইউ কুড রিকল, এলএন এটি ভার্সেস টি আমরা প্লট করেছিলাম। এইখানে আমরা যেটা প্লট করব, যেটা যে 1/80 প্লট করব ভার্সেস টি। হ্যাঁ, আমাদের এখানে ইকুয়েশনটা যেটা হচ্ছে যে দেখে নেওয়া যেতে পারে, এই আগের মতোই ইকুয়েশনটা, কঠিন কিছু না। এই যে ইকুয়েশনটাতে আমরা ওই আগের মতোই আমরা ধরে নেব যে এটা হচ্ছে ওয়াই এম এক্স প্লাস সি, এই আমাদের ইকুয়েশন ছিল। তাহলে ওয়াই হচ্ছে কোনটা, এইটা হচ্ছে ওয়াই 1/80 প্লট করব ভার্সেস টি। ফাইন, তাহলে 1/80 ভার্সেস টি আমরা প্লট করব। 1/80 ভার্সেস টি প্লট করলে তাহলে হচ্ছে সেই গ্রাফের স্লোপ হবে হচ্ছে কে, আর একইভাবে ওই ইন্টারসেপ্ট যেটা হবে ওয়াই অ্যাক্সিসে, সেটার ভ্যালু হবে হচ্ছে 1/A0। আমরা এটা হিসাব করতে পারব। এই ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে যে গল্পটা হচ্ছে, যে কোনটা ফার্স্ট অর্ডার কোনটা সেকেন্ড অর্ডার, সেটা বোঝার জন্য আমরা যেটা হচ্ছে যে যদি এলএনএটি ভার্সেস টি প্লট যেটা, সেটা লিনিয়ার হয় তাহলে ফার্স্ট অর্ডার, আর যদি 1/80 প্লট হয় ভার্সেস টি, তাহলে হচ্ছে ওটা সেকেন্ড অর্ডার। ইনফ্যাক্ট পরিষ্কার কথা, এটা কঠিনভাবে ভাবার কিছু নেই। প্লট সবসময় আমাকে অ্যাকচুয়ালি করে দেখতে হবে তা না। যদি আমাদের কাছে ডেটা থাকে, কিছু হচ্ছে যে এলএন এটি ডেটা, আর হচ্ছে কিছু 1/80 ডেটা থাকে উইথ রেসপেক্ট টু টাইম, জাস্ট আ ক্লোজার অ্যান্ড সিনসিয়ার লুক will reveal the nature of the reaction, whether it is first order or second order. অত কঠিন ব্যাপার কিছু থাকবে না, জাস্ট যেখানে গ্রাফ প্লট করতেই হবে এরকম গল্পটা নয়, একদমই গল্পটা নয়। একটা দেখা যাক, একটা প্রবলেম সলভ করার আমরা চেষ্টা করেছি, কঠিন কিছু না। কি করেছি আমরা, এটা হচ্ছে যে একটা রিয়াকশান আছে, সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে ডিকম্পোজ হচ্ছে নাইট্রিক অক্সাইড অ্যান্ড অক্সিজেন। ফাইন,
এবার এটা ফার্স্ট অর সেকেন্ড আমাকে বার করতে বলা হয়েছে, কতগুলো ডেটা দেওয়া আছে যে বিভিন্ন টাইমে নাইট্রোজেন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন। ঠিক আছে, তা আমরা তার থেকে কি করেছি, একটা করেছি ln-NO2, একটা করেছি 1/NO2 প্লট করেছি। ফাইন, এবার হচ্ছে গ্রাফিক্যালি প্লট করেছি। গ্রাফিক্যালি প্লট করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে 1/NO2 ভার্সেস টাইম প্লট করে আমরা যে গ্রাফটা পেয়েছি, দ্যাট ইজ আ লিনিয়ার গ্রাফ। দ্যাট ইজ আ লিনিয়ার গ্রাফ। তাহলে আমরা এই কেটা হচ্ছে এখান থেকে, যেটা ওই জাস্ট হিসাব দেখলেই বোঝা যাবে যে কে হচ্ছে এখানে জাস্ট দ্য স্লোপ অফ দ্য গ্রাফ কে। আগেরটাই কি ছিল, আগেরটাই ছিল মাইনাস কে। আমি ওখানে ln-AT প্লট করছিলাম, ln-AT হওয়ারই কথা, কারণ এটি কমলে ln-ATও কমে, কিন্তু এখানে প্লট করছি কি 1/AT। এবার এটি যত কমে তত 1/AT বাড়ে, কাজে এখানে স্লোপটা পজিটিভ থাকবে কে। এই হচ্ছে হিসাব। দু চারটে ছোটোখাটো প্রবলেম করে দেখবে, সমস্যা হবে না। এবারে রিয়াকশান বলি আমরা যেটা বেসিক্যালি এটা নিয়ে খুব আলাদা করে বলার কিছু নেই, তবু এটা যখন আমরা ভাবনা চিন্তার মধ্যে রেখেছি, আমরা এত রকমের রিয়াকশান দেখলাম। টিপিক্যাল রিয়াকশান যেটা হচ্ছে জিরো অর্ডার রিয়াকশান। ঠিক আছে, দ্য নেম ইটসেলফ সাজেস্টস যে এই রিয়াকশানের রেট কোনোভাবেই ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট বা ইনস্ট্যান্টেনিয়াস কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টের ওপরে রেট ডিপেন্ড করে না। এই রেটের মধ্যে কোনো এ টার্মটা নেই। এই রিয়াক্ট্যান্ট এর কোনো গল্প নেই। মানে এটা একটা ইউনিক ব্যাপার কেন, মানে আমি 1 মোল দিয়ে রিয়াকশান শুরু করলেও যে স্পিডে হবে, 5 মোল দিয়ে শুরু করলেও সেই স্পিডেই রিয়াকশানটা হবে। ঠিক আছে, এটা একটু অন্যরকম। দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এ। এটা হচ্ছে রেট ল। আর ইন্টিগ্রেটেড রেট ল বোঝাই যাচ্ছে যে বেশি কিছু এখানে করার নেই। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি ডিএ ইকুয়ালস টু ডিএডিটি যদি করি, তাহলে মাইনাস ডিএডিটি হচ্ছে কে, তাহলে ডিএ হচ্ছে মাইনাস কেডিটি, আর কিছুই করার নেই। এর লিমিট হচ্ছে একটা, আমরা আগে দেখলাম, এটা লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। এই হচ্ছে গল্পটা, খুব বেশি কিছু এদিক ওদিক দেখার নেই। তো আমরা এই যে একটা জিরো অর্ডার রিয়াকশান করেছি, এবং এই রিয়াকশানের একটা মজা হচ্ছে যে এই রিয়াকশান এখানে এসে কাট করে। ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারে আমরা যেটা অনেক খুঁজেও পাইনি যে আচ্ছা রিয়াকশানটা শেষ কখন হবে, অনেক খুঁজেও কিন্তু আমরা পাইনি, ফার্স্ট অর্ডারেও পাইনি, সেকেন্ড অর্ডারেও পাইনি। কিন্তু আমরা যখন হচ্ছে জিরো অর্ডার রিয়াকশানে এসে পৌঁছালাম, ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি যে না, রিয়াকশান ইজ অ্যাকচুয়ালি কামিং টু অ্যান এন্ড। হ্যাঁ, এবং কখন শেষ হবে সেটা হচ্ছে ডিপেন্ড করবে নিশ্চয়ই কতটা হচ্ছে যে স্টার্টিং মেটেরিয়াল নিয়ে আমি শুরু করতে পেরেছিলাম। বুঝতেই পারছো যে এই স্লোপটা আছে এরকম। এবার যদি এটা হচ্ছে যে মানে আমরা কতগুলো করতে পারি, যদি এইখান থেকে হতো তাহলে এখানে থামতো, যদি এখান থেকে হতো তাহলে এখানে থামতো। মানে আমার যেরকম স্টার্টিং মেটেরিয়াল নিয়ে শুরু করব, তেমন টাইম হচ্ছে এটা শেষ হবে। জিরো অর্ডার রিয়াকশান যেমন নিয়ে শুরু করব, তেমন টাইমে গিয়ে শেষ হবে, খালি স্লোপটা একই থাকবে। মানে জিরো অর্ডার রিয়াকশান হচ্ছে যেটা কমপ্লিশন টাইম হচ্ছে যে পাওয়া যাবে। এই হচ্ছে গল্পটা। একটা কমন একটা জিরো অর্ডার রিয়াকশান বলছে, কমন একটা এক্সাম্পল বলছে যে when a gas undergoes decomposition on the surface of a solid। ঠিক আছে, এবার হচ্ছে যে এখানে যেটা মানে এটা তোমার ভাবার একটা বিষয় আছে, যে আছে একটা রিয়াকশান হচ্ছে, কিন্তু রিয়াকশানটা আসতে হবে না ফাস্ট হবে,
সেটা হচ্ছে যে রিয়াকশান আমি কতটা এলিমেন্ট কতটা মেটেরিয়াল নিয়ে স্টার্ট করেছি মানে তার উপরে ডিপেন্ডই করে না। এটা কীরকম কথা হচ্ছে? আলোচনা হচ্ছে যে আমাদের ওখানে হচ্ছে এটা মূলত একটা সলিড সাপোর্টেড রিয়াকশান। আরও ভালো করে বলতে গেলে আমরা একটু পরেই হয়তো নেক্সট ক্লাসে মেবি বা তারপরের ক্লাসে আমরা আসবো ক্যাটালিস্ট আলোচনায়। আর রিয়াকশান ক্যাটালাইজড বাই আ হেটেরোজেনাস ক্যাটালিস্ট, মানে রিয়াকশান করছে গ্যাস, ক্যাটালিস্ট হচ্ছে সলিড। এবারে যেটা হচ্ছে এখানে হয় মানে আমাদের এই রিয়াকশানগুলো যেটা আমি যদি বলি, আমরা যদি বুঝি ব্যাপারটা যে আমার এই হচ্ছে একটা সলিডের সারফেস, এটা হচ্ছে আমি দেখছি খালি চোখে দেখছি ছবিটা। যদি মাইক্রোস্কোপ নিয়ে দেখতে বসি তাহলে দেখব যে এরকম এরকম এই হচ্ছে ছবিটা। এর মধ্যে অসংখ্য ছোট ছোট ক্রিক্স আছে, ছোট ছোট হচ্ছে যে ভ্যালি আছে, হ্যাঁ, যেগুলোর মধ্যে ছোট ছোট পোর আছে, যেগুলোর মধ্যে আমাদের যে গ্যাস মলিকুলগুলো যে রিয়াক্ট্যান্টের সেগুলো আসে, সেই গ্যাস মলিকুলগুলো আসে। দাঁড়াও একটু দেখাচ্ছি, কঠিন কিছু না, জাস্ট একটু কালারটা চেঞ্জ করে নেবো তাতে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। এই তো এবারে ধরা যাক এইখানে একটা মলিকুল এসে বসেছে, এইখানে একটা মলিকুল এসে বসেছে, এইখানে একটা মলিকুল এসে বসেছে, এরকম যেখানে যেখানে বসার চান্স পাচ্ছে। হ্যাঁ, এইখানে একটা মলিকুল এসে বসেছে, এইভাবে নানা জায়গায় মলিকুল এসে বসেছে। এগুলো হচ্ছে সব মলিকুল। হ্যাঁ, এবার এই মলিকুলগুলো বসেছে, এবারে একটা যে সলিড সাপোর্ট আমি তৈরি করতে পেরেছি, সলিড সাপোর্টের ওপরে এরকম কিছু জায়গা আছে যেখানে এসে মলিকুলগুলো বসবে। এবারে যেখানে যেখানে এসে মলিকুলগুলো বসবে সেই সেই জায়গাগুলোতে কি হচ্ছে, সেই সেই জায়গাগুলোতে হচ্ছে রিয়াকশানটা হবে। এবারে ধরা যাক একটা সারফেসের ওপরে এরকম হচ্ছে যে গোটা 25-30টা এরকম একটা সংখ্যা বলছি, যখন একটা মেটাল সারফেসের ওপর হয় উই জেনারেলি কাউন্ট ইন টেন টু দি পাওয়ার -20, 10 টু দি পাওয়ার 23 অর্ডার রাদার। তো সেটা কথা না, ডেফিনেট নাম্বার আছে একটা, হ্যাঁ, সে এন আর এক্স হোয়াট এভার। তো এই যতগুলো এরকম হচ্ছে যে মলিকুল এমবেড করার সাইট আছে যেগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার এগুলো হচ্ছে আমার সাইট, এই হচ্ছে এগুলো হচ্ছে আমার সাইট। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার সাইট। হ্যাঁ, তো এবার যে প্রত্যেকটা সাইট যেখানে যেখানে মলিকুলগুলো এসে বসবে সেখানে সেখানে মলিকুলগুলো বসতে পারে, তাহলে রিয়াকশান হবে। এবারে পরিষ্কার কথা যে আমি যদি এখন এই উপরে যদি আমি এই মলিকুলের সংখ্যা আরও বাড়িয়ে দিই, আরও বাড়িয়ে দিয়েছি, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই মলিকুল যখন এসে ওই সারফেসের ওপর বসবে তাহলে রিয়াকশানটা হবে। এবার নাম্বার অফ সিটস যেখানে যেখানে বসতে পারে এসে মলিকুলগুলো সে ফিক্সড। কাজে কাজেই হচ্ছে যে এখন মলিকুল রিয়াক্ট্যান্ট বাড়িয়ে দিলে তো লাভ কিছু নাই, আমার যে কটা বসার জায়গা ওই কটাতেই বসবে আর রিয়াকশান হবে। মানে হচ্ছে যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলেও হচ্ছে যে আমার কিছু এদিক ওদিক হলো না। অফকোর্স একটা জিনিস বোঝার আছে যে এই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা যখন ইনিশিয়ালি 0 অর্ডার দিয়ে শুরু হয় বোঝার আছে, কিন্তু অ্যাট এ টাইম যখন হচ্ছে যে আমার খুব কম কনসেন্ট্রেশনে নেমে এসছে, খুব কম কনসেন্ট্রেশন নেমে এসছে রিয়াক্ট্যান্টটা, তখন হচ্ছে যে সবগুলো হোল আর ভর্তি করার জায়গা নেই, তখন কিন্তু আমার কতগুলো মলিকুল আছে তার উপরে রিয়াকশান ডিপেন্ড করছে। অ্যান্ড কোয়াইট অবভিয়াস সেটা হচ্ছে যে almost at the completion of the reaction there was slight deviation from the classical zero order reaction, কিন্তু জিরো অর্ডার রিয়াকশানের ভাবনা চিন্তার জায়গাটা আমাদের মোটামুটি এরকম আমরা সেট করলাম।
ওই জন্য এই যে সারফেস মলিকুল কনস্ট্যান্ট, সারফেস মলিকুল, সারফেসে হচ্ছে যে এই জিনিসগুলো রিয়াক্ট করবে যতক্ষণ অবধি গ্যাস ফেজ সাবস্টেন্স আছে। মানে সারফেস মলিকুলগুলো যারা রিয়াক্ট্যান্ট নয় কিন্তু যারা কাজ করে হচ্ছে অ্যাক্ট করে হচ্ছে সলিড সাপোর্ট, সেই সাপোর্ট মলিকুলই আলটিমেটলি কিন্তু ঠিক করে দেবে যে আমার হচ্ছে যে রিয়াকশানটা কতটা হবে বা হবে না, এই বিষয়টা কিন্তু ঠিক করে দেবে। এটা হচ্ছে বোঝা গেল। এনিওয়ে, আমরা আমাদের এই পরের টপিকে ঢুকে পড়ি, যেটা আমরা আগে বলেছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফ আমরা হাফ লাইফ হচ্ছে যে আগেই দেখেছি, আমরা বলেছিলামই যে ওই 14.12 মানে যে রিয়াকশানটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডারের জন্য যে রিয়াকশানটা ছিল, জাস্ট একবার ঘুরে দেখে আসি যদি না ভুলে গিয়ে থাকো, ln মাইনাস ln ইকুয়াল টু মাইনাস কেটি। এবার হাফ লাইফ করতে গেলে আগের মতোই এটির জায়গায় A0/2 বসিয়ে দেবো। তাহলে কি কোথায় পৌঁছলাম আমরা, বাই 2 বসিয়ে দিয়ে আমরা পৌঁছলাম হচ্ছে এই যে টি হাফটা হচ্ছে 0.693/K, 0.693/K, এইটা হচ্ছে আমার টি হাফ। এটা আমি হচ্ছে বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে যেটা বোঝার ব্যাপার ছিল যে ওই আগেও বললাম যেটা, যে ফার্স্ট অর্ডারের রেট লতে কিন্তু ডিপেন্ড করে না, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ওপর কিন্তু ডিপেন্ড করে না হাফ লাইফ, এবং ওই জন্য একটা ডেফিনিট টাইম পর পর হচ্ছে হাফ হতে থাকে। এরকম হচ্ছে যে ফিক্স দিয়ে কিছু বলা যাবে না যে হচ্ছে যে ওই জায়গাতে গিয়ে রিয়াকশানটা শেষ হয়ে যাবে, এইভাবেই হচ্ছে যে বিষয়টা এগোতে থাকে। মানে সহজ অঙ্গ, 10 গ্রাম সাবস্ট্যান্স, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, হাউ মেনি গ্রামস রিমেইন আফটার 3 হাফ লাইফস। ডোন্ট থিঙ্ক মানে সো সিম্পল, যে আমার হচ্ছে যে 10 গ্রাম নিয়ে কাজ শুরু হয়েছিল, ফার্স্ট হাফ লাইফের পর পড়ে আছে 5 গ্রাম, তারপরে হাফ লাইফের পর পড়ে আছে 2.5, তারপরে পড়ে আছে 1.25, দ্যাট সিম্পল। এই তো অঙ্ক হয়ে গেছে, ভয় পেলেই ভয়, সামান্য ব্যাপার তো কি আছে, এই তো হয়ে গেল 1.25। এই অবধি আমরা একটা হচ্ছে যে হাফ লাইফ রিয়াকশান কী করে বার করতে হয় আমরা তো জানি, কঠিন ব্যাপার কিছু না। তো কিছু জায়গাতে আমাদের হচ্ছে যে ওই গ্রাফ থেকে বার করতে বলা, আমরা যদি আমাদের খেয়াল থাকে যদি আমরা হচ্ছে যে রিয়াকশানে আগের হচ্ছে যে পৌঁছে যাব 14.3, জাস্ট মিনিট, আমরা যে ছবিটা দেখছিলাম ছবিটাতে পৌঁছে গেছি। এই সেই ছবি আমাদের যেটা আমরা দেখেছিলাম, যেই ছবি যে একটা বিউটাইল ক্লোরাইড ট্রিটেড উইথ H2O তৈরি করছে বিউটানল NaCl। আর এখানে আমরা কি করেছিলাম, এই যে এই গ্রাফের স্লোপ খুঁজে বার করেছিলাম, এই গ্রাফের আমরা কি করেছিলাম, স্লোপ খুঁজে বার করেছিলাম। স্লোপ খুঁজে বার করে আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে রেট কনস্ট্যান্ট কে বার করতে পেরেছিলাম। ইনস্ট্যান্টেনিয়াস রেট যখন বেরিয়েছিল, যেহেতু ফার্স্ট অর্ডার, তাহলে হচ্ছে যে আমরা যখন রেট বার করতে পারি, রেট থেকে আমরা কে বার করতে পারি, কারণ রেট কনস্ট্যান্টের সঙ্গে রেটের সম্পর্ক কি, রেট ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, যেহেতু হচ্ছে ফার্স্ট অর্ডার আমরা বার করতে পেরেছিলাম। এবার হচ্ছে যদি আমরা কে বার করতে পেরে যাই, আমরা হচ্ছে কে বার করতে পেরে গেলে
কে বার করতে পেরে গেলে আমাদের তো এখন হাতে সামনে ইকুয়েশান রয়েছেই, টি হাফ ইকুয়ালস টু 0.693/k। তো সেই ফর্মুলাতে হচ্ছে যে আমরা বসিয়ে দেবো জাস্ট, এই যে এখান থেকে কে পেয়ে যাব, দিস ওয়ান পেয়ে যাব, সমস্যার কিছু নেই। হ্যাঁ, একদম পরিষ্কার কথা যে আমরা হাফ লাইফ জানতে পারলে সেখান থেকে রেট কনস্ট্যান্ট বার করতে পারবো। আবার যদি হচ্ছে যে আমরা রেট কনস্ট্যান্ট জেনে যাই তাহলে সেখান থেকে আমরা হচ্ছে যে হাফ লাইফ বার করতে পারবো। এইভাবে হচ্ছে যে আমাদের এই হিসাবগুলো এদিক ওদিক করে চলবে, গোলমালের কোনো ব্যাপার নেই। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে গল্পটা আমরা জানি যে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে হিসাবটা একটু অন্যরকম, এবং সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আমরা আগের বারই বললাম যে টি হাফ কিন্তু ওরকম নয়, অর্থাৎ একটা টি হাফ আছে এমন কিন্তু নয়। আমি কতটা নিয়ে স্টার্ট করেছি তার উপরে ডিপেন্ড করবে। এবং সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যে দ্য লোয়ার দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন দ্য লঙ্গার ইজ দ্য হাফ লাইফ। অর্থাৎ যত সময় পেরোতে থাকবে তত হচ্ছে যে আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন কমে যাচ্ছে বলে হাফ লাইফগুলো বড় হতে থাকবে। মানে 1 থেকে 0.5 আসতে যদি হচ্ছে যে 1 ঘন্টা লাগে, 0.5 থেকে 0.25 কিন্তু আর 1 ঘন্টায় আসবে না, ওটাতে আসার জন্য আমার হচ্ছে যে 2 ঘন্টা লাগবে। হাফ লাইফ অফ এ জিরো অর্ডার রিয়াকশান ডিপেন্ড করবে অন ইনিশিয়াল কনসেন্ট্রেশন? সহজ প্রশ্ন, তোমাদের ভাবনা চিন্তার জন্য রইল। আমরা আমাদের ওই ক্যালকুলেশন অফ ইন্টিগ্রেটেড রেট ল দেখলাম, তোমরা জাস্ট বাড়িতে প্র্যাকটিস করো, একদম সহজ ইন্টিগ্রেশন। এবং যদি হচ্ছে কারো ইন্টিগ্রেশনে কনফিডেন্স না থাকে, কঠিন কিছু নেই, ফর্মুলাটা মনে রাখলে হয়ে যাবে। যারা ক্যালকুলাস জানো না তাদের জোর করে ইন্টিগ্রেশন করতে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই। আজকের টপিক এই অবধি। সামনের দিনের আলোচনা হবে টেম্পারেচার অ্যান্ড রেট। আমরা এতক্ষণ অবধি কনসেন্ট্রেশন নিয়ে ভাবনা চিন্তা করলাম, টেম্পারেচার বাড়লে কমলে রিয়াকশনের রেট কীভাবে চেঞ্জ হয় এই নিয়ে আলোচনা আমরা নেক্সট ক্লাসে এগোবো। টিল দেন, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ।